আসসালামু আলাইকুম। আহ, আহ, প্রিয় শ্রোতা মণ্ডলী এবং আহ, আপনাদের সবাইকে আমাদের বিসেপ ফাউন্ডেশনের তরফ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের নিয়মিত যে শনি থেকে মঙ্গলবার 4 দিন, সপ্তাহে 4 দিন যে সবার সঙ্গে আলোচনা করি, আমাদের বিভিন্ন সহকর্মীদের সঙ্গে আলোচনা করি, সেই আলোচনার অংশ হিসেবে আজকে আমাদের 264 নম্বর আমাদের আলোচনা শুরু হচ্ছে। 264 নম্বর পর্ব, এটা নিয়ে আমরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমাদের সঙ্গে আজকে আলোচনা আছেন আহ, এই সাভারের কৃষক বাংলা অ্যাগ্রো প্রোডাক্টস এর নামটা ভুলে গেলাম, কুব্বত হোসেন। জনাব কোব্বাদ হোসেন, জনাব মোহাম্মদ কোব্বাদ হোসেন। আর সেই সঙ্গে মুসলিমা খাতুন, আর সেই সাথে যশোর থেকে আছে মুসলিমা খাতুন, আপনাদের চেনা মুখ, আপনারা আগেও দেখছেন। আর আমাদের দিনাজপুরের বিরল থেকে আছে মোহাম্মদ আলী শিপু, তাকেও আপনারা খুব ভালো করে চেনেন, আরো কয়েকবার আসছে। আপনাদেরকে নিয়ে আজকে যে ওনাদেরকে নিয়ে আমরা যে আজকে আলোচনাটা সূত্রপাত করতে চাই, সূত্রপাত নয় আসলে, আমাদের আগেও আমরা কথা বলেছি এই বিষয়টা নিয়ে। এবং আসলে গত বছরের একটা বড় আমাদের যে দিনব্যাপী সম্মেলনও করেছি, যে নিরাপদ খাদ্য যেহেতু একটা আন্দোলন করতে হবে, আন্দোলনে পরিণত হওয়া দরকার, এই আন্দোলনটা কারো পক্ষে একা একা করা সম্ভব নয়। সে একা একা করা যেহেতু সম্ভব নয়, সে কারণেই আমরা সবাইকে নিয়ে একসঙ্গে করতে চাই। যখন আমরা এই নিরাপদ খাদ্যের উৎপাদন থেকে বিপণন পর্যন্ত এবং ক্রেতারা সবাই মিলে যখন এটা আন্দোলন করতে পারবো, তখনই কেবল হয়তো আমরা সফলতার দিকে পৌঁছাতে পারবো, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। এই কারণে যে যারা এই নিরাপদ খাদ্যের বিভিন্ন এই যে সাপ্লাই চেইন বা ভ্যালু চেইন যেটাই বলি না কেন, এইখানের যে সমস্ত আমাদের যারা কাজ করছে তাদেরকে নিয়ে একসাথে কি করে আমরা কাজ করতে পারি, সেটারই নিয়ে আজকে একটা আলোচনার আমরা নতুন করে একটু এই বছরে অনেকদিন বিরতি দিয়ে আমরা একটা সূত্রপাত করছি। কয়েকদিন ধরে এখানেও কোনো আলোচনা হচ্ছিল যে আমাদের আসলে একসঙ্গে কি করতে পারি, আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা সেইগুলো বিষয় নিয়ে আজকে আমি মনে করি যে আলোচনাটার আজকে আবার নতুন করে সূত্রপাত করতে চাই। তো আমাদের সাথে আছেন, আমি আবারও বলেছি, যে কৃষক বাংলা অ্যাগ্রো প্রোডাক্টস এর জনাব মোহাম্মদ কোব্বাদ হোসেন, আর মুসলিমা খাতুন যশোর থেকে, এবং একজন উদ্যোক্তা যিনি ভ্যালু অ্যাড করেন, ভ্যালু প্রসেসর বা মূল্য সংযোজন করেন, বা প্রোডাক্ট থেকে প্রাথমিক যে সমস্ত উৎপাদিত পণ্যকে সেটাকে তার সঙ্গে মূল্য সংযোজন করে উনি আবার ভোক্তার কাছে পৌঁছান। আর মোহাম্মদ আলী শিপু, যে মাশরুম নিয়ে সাধারণত বিখ্যাত, মাশরুম নিয়ে কাজ করছে, আজকাল অন্য কিছু করার চেষ্টা করছে মনে হয়, সেগুলোর জন্য আপনাদেরকে ওনার একসাথে আছেন। আমরা আশা করছি আর আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই সংযুক্ত হয়েছেন এবং মন্তব্য করতে শুরু করেছেন। জামাল সাহেব আজকে সকালবেলা আমাকে দেখেছিলাম, ওনার উনিও একসাথে কাজ করার খুবই আগ্রহ প্রকাশ করেছেন। যদি জামাল সাহেবকে লিঙ্কটা দিলে, যদি তুমি সাজ্জাদ যদি তাকে খুঁজে বের করতে পারো, এই যে আব্দুল আজিজ সাহেব মনে জানেন জামাল সাহেবের রেফারেন্স দিয়েছেন, যদি ওনাকে পাওয়া যায়, উনি যদি আসতে চান, তাহলে ওনাকে আমরা আজকের আলোচনায় করতে পারি। আমি আজকে প্রথমে আমাদের দীর্ঘদিনের সাথী মোহাম্মদ আলী শিপু, তাকে দিয়ে শুরু করতে চাই। যে মোহাম্মদ আলী শিপু, আমাদের আজকের আলোচ্য বিষয় নিরাপদ খাদ্য উৎপাদকদের সংগঠন কেন প্রয়োজন, এবং সেইটা সম্বন্ধে একটু সূত্রপাত দেওয়ার জন্য মোহাম্মদ আলী শিপু, শুনতে পাচ্ছ তুমি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, এখন শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমি একটু আগে কাউকে দেখতে পাচ্ছিলাম না। স্যার, আমি একজন উদ্যোক্তা। আমি দাঁড়াও একটু, শুভ, কারো ওখানে একটু বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছি, একটু ছাড়া বাকিরা একটু মিউট করে রাখবেন কাইন্ডলি, দয়া করে।
মুসলিমা তুমি একটু মিউট করে রাখো, আর কোব্বাত ভাই একটু মিউট করে রাখেন আপাতত, যাতে করে এখন আছে মিউট করে রাখলেই হবে। আপনি কথা বললে তাদের সঙ্গে কোনো অসুবিধা নেই, মিউট করে রাখেন। কোব্বাত ভাই মিউট করে রাখতে পারেন। তুমি তো কবি ভাই মিউট করে দিতে নিচে পারো। মাইক লেখা যেটা ওইটা চাপ দেন। সাজ্জাদি তো করে দিতে পারে ইচ্ছা করলে। সাজ্জাদ করতে পারো না? আচ্ছা ঠিক আছে, শিবু বলো তুমি ভাই। আমি কথা বলবো। শিবু বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শিবুর কাছে শুনতে, শিবু কোথায় চলে গেছে? শিবু মনে নেটের সমস্যা করতেছে, বারবার বের হচ্ছে। আচ্ছা, তো আমরা তাহলে মানে আমরা মুসলিমা কিছু বলতে চাচ্ছিল মনে, মুসলিমের কাছ থেকে শুনে আসি আগে তাহলে। আমাদের যে আজকে ওনার একটু তারা আছে স্যার, ওনাকে আগে ছেড়ে দেন। কার তারা আছে? মুসলিমা বিটি ও তো চিরদিনই তারার মধ্যে থাকে, সেদিনও তারার মধ্যে ছিল। অনেক অর্ডার পাইছে স্যার, অনেক অর্ডার পাইছে। আচ্ছা ঠিক আছে, না বলো তুমি এখন। স্যার মানে আমার হচ্ছে আগামীকাল অনেক অর্ডার আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তুমি বলো আজকের যে বিষয়বস্তুর উপরে তোমার বক্তব্যটা কি? স্যার আমরা নিরাপদ খাদ্যে, তাহলে কিন্তু স্যার আমরা যারা হচ্ছে নিরাপদ খাদ্য সেইভাবে সেল করতে পারছি না। কারণ যখনই দামের বিষয় আসতেছে, ভালো জিনিস দিচ্ছি আমরা, তখনই কিন্তু ক্রেতা আমাদের থেকে সরে যাচ্ছে। এবং আরেকটা বিষয়, আমরা যদি আগরা বলি, স্বপ্ন বলি, বড় বড় শপিং মলগুলোতে আমাদের ট্রেড লাইসেন্স থাকার কারণে পণ্যগুলো নিচ্ছে না। যদিও আমরা 100% আমরা পিওর জিনিস দিচ্ছি, যেমন হলুদের যে আমরা গুঁড়াটা বিক্রি ধুয়ে নিয়ে বিক্রি করি স্যার। তো এরকম আমাদের ভালো জিনিসের জন্য যদি একটা আন্দোলন মানে ভালো একটা এবং আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের জন্য আমরা আপনাদের সাথে আছি। আমাকে যেভাবে চাইবেন স্যার, যখন চাইবেন আমি আছি সাথে। না কিন্তু আমাদের কথাটা হলো যে মানে এটা কেন দরকার আরেকটু ব্যাখ্যা করে বলা সম্ভব কিনা, যে মানে আমরা একসাথে হলে কি লাভ হবে আমাদের? স্যার একই সাথে যখনই হব তখনই মানুষ জানতে পারবে যে না আসলে সত্যিকার অর্থে সেফ ফুড না ওটা মানে আবার আমাদের, আমি খুবই দুঃখিত যে আজকে আমাদের অংশগ্রহণকারীদের আমরা খুবই মানে বিব্রত করবার একটা পরিস্থিতিতে এটা মুসলিমের কাছে হয়তো নেটওয়ার্কটা স্টেবল হলে আমরা হয়তো আবার শুনবো। আমরা একটু কোব্বাত ভাইয়ের কাছ থেকেই ঘুরে আসি। কোব্বাত ভাই একটু আপনার মাইকটা একটু অন করে নিয়ে যদি আপনি আমাদেরকে কাইন্ডলি বলেন যে আমাদের যে আজকের প্রতিপাদ্য বিষয়টা, আপনি প্রথমে একটু আপনার পরিচয়টা একটু ভালো করে দিয়ে নেবেন, যেহেতু আজকে আপনি প্রথম আমাদের এখানে আসছেন, যে আপনার আসলে কর্মকাণ্ডগুলো কি সেটার সঙ্গে, তারপরে আসলে এই নিরাপদ খাদ্যের জন্য আমরা সবাই কেন একসঙ্গে কাজ করা দরকার, কেন একটা সংগঠন কেন প্রয়োজন, সেটা নিয়ে আপনি বলবেন। কিন্তু আগে একটু আপনার কাজটা সম্বন্ধে জেনে নেই। আমি গত সাইন হবে, আপনার কথা শুনতে পাই না। আমি মূলত বাংলাদেশের যে ফরেন যে সবজিগুলো আছে, হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো শুনতে পাই তো। আমি মূলত বাংলাদেশের যে ফরেন ভেজিটেবল আছে, হ্যালো হ্যালো আপনার কথা শুনতে পাচ্ছি তো। হ্যালো আপনার কথা শুনতে পাচ্ছি। মূলত বাংলাদেশে, আচ্ছা জি, বাংলাদেশে যে ফরেন ভেজিটেবল গুলো আছে, বিদেশি সবজিগুলা, আমি মূলত এগুলো প্রোডাকশন করি। আর যতটুকু সেফ ফুড করার দরকার, আমি সবগুলোর মধ্যে করতে পারি না, কিন্তু কিছু অংশ আছে যে 50 বিঘার মতো ল্যান্ড আছে, যেগুলো আমি সেফ ফুড হিসেবে আমি বলতে পারি এগুলো আমার সেফ ফুড।
আর আসলে একটা কোন একটা সংগঠন ছাড়া আসলে এগুলা মেনটেন করা সম্ভব না। কারণ হইলো একটা সংগঠনের মাধ্যমে যদি একটা বিশেষ এরিয়া থাকে, এখন যদি আমি সেভ করতে চাই কিন্তু আমার পাশের জমিগুলো যদি আনসেভ থাকে, তাহলে তো আমারটা কোনোভাবেই সেভ করা সম্ভব না। এবং মনে করেন যে আমি যে জমিগুলোতে সাপোজ আমি যে জমিগুলোতে মনে করেন যে ফার্টিলাইজার ইউজ করতেছি না, বা কীটনাশক একটা নির্দিষ্ট মাত্রায় ইউজ করতেছি বা নির্দিষ্ট সময় বন্ধ রাখতেছি, কিন্তু আমার পাশের যে জমিগুলো আছে তারা যদি সেগুলো কন্টিনিউ অনবরত দিতে থাকে, সেটা বৃষ্টির মাধ্যমে হোক বাতাসের মাধ্যমে হোক, সেটা কিন্তু আমার জমিতে কিন্তু আলটিমেটলি এসে পড়বে। সেক্ষেত্রে কিন্তু আমার একার পক্ষে সেটা কিন্তু সেফ কিন্তু করা সম্ভব না। আরেক দিক দিয়ে যেটা হয়, একটা সেফ ফুডটা যদি আমি বাইরের বাজারে চিন্তা ভাবনা করি, কোনো এক্সপোর্টের চিন্তা ভাবনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার একার পক্ষে কিন্তু সম্ভব না। সেই সবজিটা বিদেশের বাজারে দিতে গেলে হয়তো বা সবসময় যে আমার কাছে প্রোডাক্ট থাকবে তাও না। সেক্ষেত্রে হয়তো বা একটা সংগঠন হলে সেক্ষেত্রে কয়েকটা সংগঠন থেকে বাছাইকৃত মালগুলো নিয়ে বা এক্সপোর্টের যেটা কোয়ালিটি, সেই কোয়ালিটি মালটা আমরা এক্সপোর্ট করতে পারি। সেই দিক থেকে একটা কিন্তু একটা সংগঠনের অবশ্যই দরকার আছে। তো এই সংগঠনটা আপনি মানে আরেকটু একটু আমাদেরকে বলবেন, আগে আপনার কর্মকাণ্ডটা আরেকটু ভালো করে জেনে নেই। আমাদের যারা সাথে থাকেন এরা অনেকেই এটা সম্বন্ধে জানতে আগ্রহী হবেন, যে আপনি যে বলছেন যে আপনি বিদেশি সবজিগুলোই শুধু এখানে উৎপাদন করতেছেন, তার কিছু অংশ আছে নিরাপদ, কিছু অংশে নিরাপদ করা সম্ভব হচ্ছে না। প্রথমে আপনার যে বিদেশি সবজিগুলোর নামগুলো উচ্চারণ করবেন, কি কি সবজি আপনি করেন? বিদেশি সবজিগুলোর মধ্যে আছে আপনার এখানে ব্রুকলি, সিজনে যেটা আমরা শীতকালে করে থাকি, ব্রুকলি, রেড ক্যাবেজ, বিটরুট, চাইনিজ ক্যাবেজ, লেটুস পাতা, সুইট কর্ন, বেবি কর্ন, বাঞ্চিং অনিয়ন, থাই জিঞ্জার, লেমন গ্রাস, চেরি টমেটো, এই জাতীয় সবজিগুলো। এই জাতীয় শব্দ আরেকটু ব্যাখ্যা, আরেকটু বলেন, বলতে থাকেন, আমাদের ভালোই লাগতেছে নামগুলা শুনতে। মনে আছে আরগুলা? নিশ্চয়ই মনে আছে আপনার। আসলে এখন আর একটু বিস্তারিত বলতে স্যার, কি এগুলো সম্বন্ধে বলবো আরো? হ্যাঁ, কি কি নামগুলো অন্তত। ও নামগুলো তো স্যার আমি অলরেডি বলছি, কিন্তু 15টা, তার মধ্যে আরো কিছু আছে, যেমন কিছু ভ্যারাইটি আছে, লেটুস রোমানিয়া, আপনাকে লেটুস আইসবার্গ লেটুস। এই চিন্তাটা আপনার মাথায় আসলো কেন, যে এই যে বিদেশি এই সবজিতে আপনাকে উৎপাদন করতে আপনার মাথায় এটা আসলো কেন? ও জি স্যার, আসলে স্যার মূল বিজনেসটা শুরু 2000 থেকে। স্কুল লাইফে হয়তো বা যখন কলেজ লাইফে ছিলাম, আমি চেষ্টা করছিলাম, হয়তো বা আব্বা মারা যান 2003-এ। তো আব্বা মারা যাওয়ার পরে তেমন লেখাপড়ার দিকে তেমন একটা ইচ্ছে মানে থাকা সত্ত্বেও যেমন পারতেছিলাম না, মনে অনেক পিছু টান ছিল। তো বাধ্য হয়ে চেষ্টা করছিলাম যে হয়তো বাইরের দিকে জব করবো, স্টুডেন্ট বিষয় হোক বা জব বিষয় হোক, তো বাইরে চলে যাব। কিন্তু যখন ইউরোপের কান্ট্রিতে ট্রাই করলাম সেটাও হইলো না, যখন মিডল ইস্টে সেটাও হইলো না, তখন কলেজ লাইফ থাকা অবস্থায় গুলশান মার্কেটে প্রথমে গেছিলাম। আমাদের একটা সবজির বেবিকর্ন, আমাদের একটা ফার্ম ছিল, আব্বা থাকা অবস্থায় ফার্মটা ছিল। তো গরুকে যখন অতিরিক্ত আপনার ওই ভুট্টা ঘাস যেটা খাওয়াই আর কি আমরা, এই ভুট্টা ঘাস খাওয়াইতে গিয়ে অতিরিক্ত কিছু ঘাস হয়ে গেছিল এখানে অনেক, সেটার মধ্যে অনেক কণও ছিল। তখন আব্বা যেমন বলতো যে আগে এগুলো কিন্তু গুলশান মার্কেট তোমার বিক্রি করা যায় এগুলো, তখন সেই আব্বার কথা সূত্র ধরেই যেমন 2004-এ এই সবজিগুলো যখন গুলশান মার্কেটে যাই একটা বেবিকর্ন নিয়ে, তখন আনুষঙ্গিক ওখানে দেখলাম অনেক ধরনের চাইনিজ সবজি, যে সেগুলোর মধ্যে ছিল আপনার সুইট কর্ন ছিল, বড় ভুট্টাটা, এর মধ্যে লেটুস লিপ, তারপরে পেঁয়াজ পাতা, এই ধরনের অনেক সবজি যেটা আমি এক নামও জানতাম না। তো এক ধরনের আগ্রহ সৃষ্টি হইলো যে আসলে এই সবজিগুলা কারা খায়, এটা কারা প্রোডাকশন করে। তখন ওইটা থেকেই যেমন চাহিদা মোতাবেক একটা সবজি যখন আমি প্রোডাকশন করা শুরু করি, তখন দেখা গেছে যে আমার প্রোডাকশনগুলো খুব ভালো ছিল। এবং যখন গেলাম বাজারে একটা ক্রাইসিস মুহূর্ত ছিল, তখন দেখা গেছে যে আমার সবজিগুলো তখন থাকতো।
আর এই মেকানিজমটা মোটামুটি 1-2 বছরের মধ্যে মোটামুটি আয়ত্ত করতে পারছিলাম যে আসলে এটা ক্রাইসিস মুহূর্তটা কখন কখন এটা ড্যাম সিজন থাকে। ঠিক ওই মোতাবেকই প্রথমে 5 বিঘা জমি চাষ শুরু করছিলাম। তখন ডে বাই ডেতে প্রতি বছরই মোটামুটি সেটা 5 বিঘা থেকে 20 বিঘা, 20 বিঘা থেকে সেটা 50 বিঘা, 50 থেকে 100 বিঘা, মানে আমি র্যামডম বাড়াই ফেলছিলাম ইয়াটা। তো মোটামুটি 2016-17 পর্যন্ত 200 বিঘার মতো ল্যান্ড আমার হয়ে গেছে। সম্পূর্ণ লিজ নেওয়া এগুলো, মানে আমার নিজের না, লিজ নেওয়া আর কি। এটা বিভিন্ন কটে নেওয়া বা বাৎসরিক ভাবে লিজ নেওয়া আর কি। তখন এই সবজিগুলা যখন দেখলাম যে মোটামুটি চাহিদা ভালো, যেভাবে প্রোডাকশন করতেছি এবং দেশমোটি বলা চলে 2010-এর পরে থেকে চাইনিজ রেস্টুরেন্টগুলোর দিকে মানুষ ঝুঁকছে। তারপরে বাংলাদেশে 5 স্টার হোটেলগুলো সেই 2010-এর পর থেকে আর বেশি র্যান্ডম অনেকগুলো রেস্টুরেন্ট হয়ে গেছে। আপনার সেটা ওই মেরিডিয়ান, ইন্টারকন্টিনেন্টাল যেগুলো ছিল, কিন্তু পরে নতুন ভাবে কালে করছে ওয়েস্টার্ন হোটেল। আমি মূলত আবার রেডিসন, ওয়েস্টার্ন এলনি স্টেট কন্ট্রাক্টর ওখানকার। আর এছাড়া বাংলাদেশে যে চেইন রেস্টুরেন্টগুলো আছে, কেএফসি, পিৎজা হাট, নান্দুস, আর বনানীর দিকে আরো কিছু রেস্টুরেন্ট আছে 71, এই জাতীয় কিছু রেস্টুরেন্ট আমি যখন ডেলিভারি করি তখন দেখলাম যে এগুলোর মোটামুটি চাহিদা খুব ভালো। আর চাহিদার সাথে তাল মিলিয়ে সবজি করা আর কি। ওই যখন গ্রোসারি মার্কেট ঢুকি তখন নতুন নতুন যে সবজিগুলো দেখি, মানে বাইরে থেকে যেগুলো ইম্পোর্ট হয়, আমি চেষ্টা করি এগুলোকে প্রোডাকশন করার জন্য বাংলাদেশ। নিজ ব্যক্তিগত উদ্যোগে অনেক দেশেই গেছি, আপনার সেই অস্ট্রেলিয়া, চায়না, থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যক্তি উদ্যোগে তো অনেক জায়গাতে যাওয়া হয়েছে এগুলো বীজ কালেক্ট করার জন্য। আর একটা ফল দেখছি বাংলাদেশে, যে অ্যাভাকাডো একটা ফল, আপনার ওই দেখতাম যে এটা বাইরে অনেক চাহিদা, কিন্তু এটার সিজন ছিল আমের সিজনের মতো। মেইনলি আম যখন প্রোডাকশন হয় ঠিক তখনই, তখন দেখলাম যে এটা তো বাংলাদেশে প্রোডাকশন করা সম্ভব। সেই মোতাবেক কিন্তু আমি 2010-এর দিকে কিছু অ্যাভাকাডোর চারা তৈরি করছি। আমি বাংলাদেশে মানে অ্যাভাকাডো গাছ লাগাইছিলাম, ওইটা থেকে এখন কিন্তু মোটামুটি ফল পাচ্ছি এবং এগুলো থেকে অনেক চারাও তৈরি করছি। হয়তো বা চিন্তা ভাবনা আছে এগুলো থেকে একটা বড় ধরনের বাগান টাগান করার চিন্তা ভাবনা আছে, সেটা অ্যাভাকাডো যে ফলটা আর কি। আসলে এই জিনিসগুলো করতেছি মূলত নতুনের প্রতি একটা আগ্রহ, মানে নতুন কিছু হয়তো বা বাংলাদেশে করা সম্ভব। তারপর দেখলাম যে এই বীজগুলো এগুলো কিন্তু ইম্পোর্ট করে, প্রায় সবজিগুলো ইম্পোর্ট করতে হয়, সেটা আপনার রেট থাকে মনে করেন যে 800 থেকে 1000 টাকা কেজি মতো রেট থাকে ইম্পোর্ট করা। তো আমার কথা হলো যে এগুলো যদি বাংলাদেশে প্রোডাকশন করা হয় তাহলে তো এগুলো আমরা ভালো একটা রেট পাইতে পারি, আর সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট করতে হয় না বাইরে থেকে। তা আসলে দেখা গেছে 2004 থেকে যখন প্রোডাকশন করি বাণিজ্যিকভাবে, সেটা যখন বাড়াই, আমার মনে হয় 10-এর পর থেকে অনেক সবজি ইম্পোর্টার করতে হয় না। যেমন আপনি লেটুস পাতা ইম্পোর্ট করতে হয় না, তারপরে আপনার এদিকে বেবি কর্ন, সুইট কর্ন, এগুলোতে ইম্পোর্ট করা কিন্তু বাংলাদেশে একদম বন্ধ হয়ে গেছে। আর এগুলো বন্ধ হওয়ার পিছনে কারণ হলো সবজিগুলো করতে গেলে তেমন গ্রিন হাউস, পলিশেড নেট হাউসের দরকার হয় না, ওপেন ফিল্ডেই করা যায়। আর আমাদের দেশে যদি আপনি গ্রিন হাউস, নেট হাউস, পলিশেড গুলো যদি ঠিক মতো পর্যাপ্ত সরকার থেকে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায়, এখন থেকে ব্যক্তিগত আমি যখন এই শেড নেট গুলো ইম্পোর্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে। আমি কাস্টমস গুলোতে দেখা গেছে যে এখানে সরকারের রেট আছে 50 টাকা, 50% ভ্যাট, সেক্ষেত্রে কিন্তু আমাকে 100% পর্যন্ত একটা রেট ধার্য করছে ওরা। তো যাক, সেটাকে মোটামুটি অনেক ঘাত প্রতিঘাত, অনেক সমস্যা প্রতিহত করে আমাকে একটা পর্যায়ে আমি ইম্পোর্ট করতে পারছি আর কি সেই ম্যাটেরিয়ালস গুলা, বা আমার অনেক স্যারদের সহযোগিতা, ওদের আন্তরিক সহযোগিতা ছিল দেখে তো পারছি। যদি ওদের সহযোগিতার সাহায্য না পেতাম আমার মনে হয় যে সে মালগুলো আমার ইম্পোর্ট করা পর্যন্ত সম্ভব হইতো না। তো আসলে এই আমি যেটা বলতেছিলাম যে এখন যে ম্যাটেরিয়াল গুলো আছে, আপনার যে ইম্পোর্টের যে ম্যাটেরিয়াল গুলো, আপনার পলিশেড, নেট হাউস, ডেড হাউস, যদি এগুলো যদি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ কাজ যায় তাহলে আমার মনে হয় যে কোনো সবজি বাংলাদেশে আর ইম্পোর্ট হবে না, বরং এক্সপোর্ট করা সম্ভব এই সবজিগুলো। কিন্তু খুবই আসলে আনন্দজনক কথা আপনার কাছ থেকে শুনে আমরা খুবই মানে আনন্দিত হচ্ছে, এবং বিশেষ করে আমাদের সাথে যারা আছেন, এখন যারা শুনছেন অথবা আরো যারা ভবিষ্যতে আমাদের এই আলোচনাগুলো শুনবেন, তারাও আপনার দ্বারা এই অনুপ্রাণিত হবেন আশা করতেছি, যেটার দ্বারা হবে। কিন্তু আবার সবাই এটার মধ্যে গেলে তো না, কি বলে একটা কথা বলে নিই স্যার, এর মধ্যে যে সমস্যাটা হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে বা শুনতে শুনতেও এখন এমন পরিমাণ উদ্যোক্তা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এটা খুশির খবর, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হইতেছে। কিন্তু সেই ফলশ্রুতিতে কি হয়েছে, এই বছর আইসা দেখেন লাস্ট যে বছরটা 2021 এগুলো করোনার সমস্যা গেছে,
দেশে বন্যা ছিল বা বন্যার পরে যখন একসাথে জমিগুলা সব পতিত হয়ে যায়, মানে কি বলে, বর্ষা পানি সরার পর একসাথে জমিগুলো বের হয়, উঁচু নিচু সব জমিগুলো। তো এগুলো বের হওয়ার কারণে এত পরিমাণ প্রোডাকশন বাংলাদেশে হয়েছে, কোনো সবজি তো বিক্রি হয় না। এবার মনে করেন একটা ব্রোকলি বিক্রি হয়েছে 5 টাকা 10 টাকা পিস ব্রোকলি, তারপরে একটা ক্যাবেজ 4 টাকা 5 টাকা পিস। যেমন হয়েছে যে মনে করেন ঢাকার ভিতরে কোনো সবজি ঢুকতে দেয় নাই, কারণ সেগুলা মনে করেন যে বিক্রির অযোগ্য, মানে এত প্রোডাকশন হয়েছে সেগুলার মনে করেন যে আপনার সেল দেওয়ার মতো কোনো পর্যন্ত না। এটার একটা মাত্র কারণ কিন্তু দেশে উদ্যোক্তা অনেক বাড়ছে, মানে প্রোডাকশন বাইরে গেছে। এখন এই যে সমস্যাগুলো যেটা আছে, অনতিবিলম্বে যদি এটার বিষয়ে যদি পদক্ষেপ সরকারিভাবে হোক বা কোনো সংগঠনের উদ্যোগে হোক, যদি এক্সপোর্টের দিকে যদি মনোনিবেশ না করা যায়, আমার মনে হয় যে এই সেক্টরটাকে টিকায় রাখাই সম্ভব না। নতুন যারা উদ্যোক্তা আছে আর এত একটা সবজি একটা ইনভেস্ট করবে, 20,000 টাকা ইনভেস্ট করলো, সেখান থেকে যদি আউটপুট তারা 30,000 টাকা না পায়, তাহলে তো ওরা আগ্রহ হারায় ফেলবে। কিন্তু এই তো সেটাই হয়েছে, যে 20,000 টাকা ইনভেস্ট করছে সেখান থেকে সে 10,000 টাকার মতো আউটপুট পায় নাই। আমার কথা হলো যে বাংলাদেশে যেভাবে উদ্যোক্তা তৈরি হইতেছে বা সেটা খুশির খবর। এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন। বলেন বলেন এই জায়গা থেকে। এখন স্যার আমার কথা হলো যদি আমরা একটা সংগঠন করতে পারি, এখন আমরা যদি একটা সংগঠন করতে পারি এবং যাবতীয় রুলস মেনটেন করে, দরকার হবে যা হায়ার ট্রেনিং এর মাধ্যমে যদি আমরা সেই ইয়েগুলো নিতে পারি যে কিভাবে এই ট্রেনিং গুলো নেওয়া যায়, আমার তো নিরাপদ বা অর্গানিক যে সবজিগুলো আছে বা নিরাপদ সেফ ফুড, সেফের মধ্যে থেকে কিভাবে সবজি প্রোডাকশন করে এবং বায়ারের আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা বাইরের দেশের একটা কাস্টমার কি চাচ্ছে, আমরা যদি ওইটা তৈরি করে যদি মালটা দিয়ে এক্সপোর্ট করতে পারি, আমার মনে হয় যে এটার জন্য ভবিষ্যৎ ভালো। আর যদি এক্সপোর্ট করতে না পারি, আমার মনে হয় যে এই সেক্টরকে টিকায় রাখা সম্ভব না। না, কিন্তু আপনি যে কথাটা বলছেন যে আমার যতখানি চাহিদা আছে তার সঙ্গে আমি উৎপাদনের ইয়ে করার, মানে একটা সমন্বয় করার একটা সংগঠন যদি করতে পারে, তার জন্য এক্সপোর্ট হোক বা না হোক, সেটা তো দেশীয় বাজারের জন্য তো সেটার দরকার আছে, কিন্তু এক্সপোর্ট করতে হবে স্যার। না, আমার কথাটা বলছি, এক্সপোর্ট করতেই হবে এমন কোনো কথা আছে কিনা? এক্সপোর্ট করতে পারলে তো ভালো, ঠিক আছে, এটা আরো বেশি ভালো, কিন্তু এক্সপোর্ট করতেই হবে এমন কোনো কথা আছে কিনা? আমার যে উদ্যোক্তারা আছেন তাদের যদি আমি চাহিদার সঙ্গে বাজারে কতটুকু বিক্রি করতে পারবে ঠিক ততটুকু উৎপাদনের মধ্যে যদি সীমিত রাখতে পারি, আমাদের এই সংগঠন যদি উপদেশ দিতে পারে, তাহলে সেটাও কি ভালো হবে না? আমার কথাটা বলতেছি, আমি কথা বলছি, আমি একটা উদাহরণ দেই। ধরেন আপনি কি উৎপাদন করছেন চাইনিজ ক্যাবেজ, না? চাইনিজ ক্যাবেজ আছে আপনার নাকি? যে কোনো একটা ফসলের নাম বলেন তো। আপনি চাইনিজ ক্যাবেজ, এখন ধরেন চাইনিজ ক্যাবেজের যদি বলি যে আমাদের 10,000 টনের চাহিদা আছে দেশের মধ্যে 10,000 টনের চাহিদা আছে। আমার যত ইউটিউব থেকে, আপনার কাছ থেকে, অন্যদের কাছ থেকে শুনে যত উদ্যোক্তা হয়েছে, সবাইকে যদি আমরা বলতে পারি যে তোমরা ভাই আমাদের এই সংগঠনের সঙ্গে, প্রস্তাবিত সংগঠনের সঙ্গে থেকে এখান থেকে জেনে নাও উৎপাদন কার কতটুকু উৎপাদন করলে বাজারে মানে সমস্যা হবে না, এইরকম একটা করা সম্ভব না? আবার যদি 10,000 যদি উৎপাদক থাকে, 5,000 বা 300 যদি উৎপাদক থাকে, তারা যদি সবই যদি এই সংগঠনের কাছ থেকে পরামর্শ নেয়, আমি চাইনিজ ক্যাবেজ করতে চাই, কতটুকু করব, তাহলে পরে সেটা কি সম্ভব কিনা? যে এই ধরনের যে 10,000 টন আবার চাহিদা আছে, ইতিমধ্যে যারা উৎপাদকদেরকে আমরা বলেছি এই এত টন অলরেডি হয়েছে, এখনো আমাদের চাহিদা রয়ে গেছে, অথবা 10,000 টন কেন 12,000 টনের অলরেডি উৎপাদনের মানে উদ্যোগটা এসে গেছে, আপনি আর যায়েন না, এগুলা কি করা সম্ভব? স্যার ওইটা আসলে ওইটা কি আদৌ ওটা সম্ভব স্যার, কিন্তু এটা তখনই টিকায় রাখা সম্ভব, এই সংগঠনকে ধরে রাখা কিন্তু তখনই সম্ভব স্যার, যখন কিনা আপনি মনে করেন যে আপনি যে পরিমাণ প্রোডাকশন হবে সেটাকে সাথে সাথে সেল দেওয়ার একটা ব্যবস্থা। এখন আপনি একটা সংগঠন দিয়ে আপনি জরিপ দেন যে সাপোজ 1 টন করে বলি স্যার, 1 টন প্রোডাকশন করা দরকার। এখন সেই 1 টন মালটা আপনি যে সংগঠনের মধ্যে কতজন লোক থাকলো,
সাপোজ আপনি মনে করেন যে 100 জন সংগঠন, 100 জন নিলেন একটা সংগঠনের মধ্যে, 100 জন লোককে আপনি ভাগ করে দিলেন 10 কেজি করে, তোমরা প্রোডাকশন। কিন্তু সংগঠনের বাইরে যারা থাকবে, সবাই যে সংগঠন আসবে তা তো না, সবাই তার সংগঠন পছন্দ করবে তাও তো না, কিন্তু বাইরে তো কিছু থাকবে। এখন সেই ক্ষেত্রে কি করবেন স্যার? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমি বলেন বলেন বলেন, আপনার কথাই শুনবো বেশি, বলেন। না, এখন আমি বলতেছি স্যার, এই সংগঠনকে তখনই টিকায় রাখা সম্ভব। আপনি যেটা বললেন যে স্যার এক্সপোর্টেড করা, কিন্তু আমার মনে হয় কি স্যার, এক্সপোর্টটা যদি ধরতে পারি তাহলে তো সংগঠনকে টিকায় রাখা সম্ভব। কারণ এখন যে পরিমাণ উদ্যোক্তা তৈরি হয়ে গেছে বাংলাদেশে, সাপোজ মনে করেন চাইনিজ সবজির মধ্যে ধরেন, এখানে আইসা মনে করবে সংগঠনকারীভাবে মিলানো সম্ভব না। এখন তখন মিলানো সম্ভব যখন কিনা মনে করেন যে আমার চাহিদা দরকার হলো 5,000 টন, আমরা প্রোডাকশন করতেছি 1,000 টন, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা সংগঠনকে মিলে আমরা ভাগ করে আর বলতে পারি বেশি প্রোডাকশন করেন, এতটুকু চাহিদা আছে। এখন মনে করেন আপনার চাহিদা আছে মনে করেন যে 1,000 টন, কিন্তু আমি তো অলরেডি 5,000-এর উদ্যোগ তৈরি হয়ে গেছে, ওদেরকে আপনি কিভাবে মিলাবেন? এখন ওরা কিভাবে আসবে? আপনি যদি বলেন যে তুমি এটা প্রোডাকশন করো না, সেও তো এটা করবে না। না, এই জায়গাটাই আমার কথাটা, এই জায়গাটাই আপনার কাছে প্রশ্ন যে আমরা সংগঠন চাই, কেন চাই সেটা একটু ভালো করে আমাদেরকে মানে বোঝার দরকার। যে আমরা বলছি যে আমাদের সংগঠনের দরকার, যে নিরাপদ খাদ্য উৎপাদকদের সংগঠন দরকার, কারণ হলো উৎপাদনের সঙ্গে চাহিদার সঙ্গে উৎপাদনের একটা সংযোগ বিধান করে দেওয়া, এবং তার যে কারণ যাতে করে বাজার ব্যবস্থাপনা সঠিক থাকে এবং উৎপাদক যাতে সঠিক মূল্য পায়, উৎপাদক যাতে করে লাভবান হতে পারে, এবং সেটার জন্য এবং ভোক্তাও যাতে সঠিক মূল্য পেতে পারে, এইটার জন্য একটা সংযোগ দরকার, চাহিদার সঙ্গে উৎপাদনের একটা যোগসূত্র দরকার। সেইটা সংগঠন যদি সেইটা করতে নাই পারে তাহলে সংগঠনের দরকারটা কি? সেটা সংগঠনের, তো আমি মনে করি যে সেই যে চাহিদাটা হলো দুই ভাগে, একটা প্লাস আপনি চাহিদা তৈরিতেও এই সংগঠন কাজ করতে পারে। আপনি যে বলছেন যে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, সেটাও একটা চাহিদা তৈরি করা, তাই না? আমি যদি বলি যে হ্যাঁ দেশে 10,000 টন আছে, আমরা এই সংগঠনটা বাইরের সঙ্গে যোগাযোগ করে আরো 3,000 টনের এক্সপোর্ট করার বাজার তৈরি করতে পারলো, তাহলে পরে 13,000 টন উৎপাদন করা সম্ভব হলো। এই জায়গাটা যদি কাজ করার দরকার আছে না? আপনার কি ধারণা? হ্যাঁ, তা তো অবশ্যই করার দরকার আছে স্যার। এখন স্যার এখন বর্তমান যে পরিস্থিতি স্যার, হ্যাঁ, এখন বর্তমান যে পরিস্থিতি, এখন এই সংগঠনের মধ্যে স্যার আরেকটা সংগঠন তৈরি করতে হবে, তৈরি করতে হবে। সেটা কি স্যার, একটা মনে করেন কৃষক সংগঠন করলেন আপনি, ঠিক আছে, আপনি মনে করেন যে 500 জন লোকের একটা সংগঠন তৈরি করলেন, 500 জনের মধ্যে বাছাইকৃত আবার এমন কিছু সংগঠন করতে হবে যারা কিনা আপনি এক্সপোর্ট করতে আগ্রহী, এক্সপোর্ট করতে চাচ্ছে, বা ওরা সেল দেওয়ার ক্ষেত্রে একটা ক্ষেত্র সৃষ্টি করতে হবে স্যার। এখন আমি প্রোডাকশন করতে পারি বা ওদেরকে নিয়মের মধ্যে আনতে পারি, সবাইকে আমি আনলাম, ঠিক আছে স্যার, নিয়মের মধ্যে যে এতটুকু প্রোডাকশন তোমরা করো, সে ঠিক আছে। কিন্তু আসলে সেই ক্ষেত্রে যদি আবার ওইটাই আসতেছে স্যার, এখন যদি স্যার সেলের ব্যাপারটা না করা যায় সংগঠন থেকে, অবশ্যই আপনি সংগঠন করলেন, যদি বাজারজাতকরণের সঙ্গে যদি লিঙ্কই না থাকে তাহলে পরে কি করবে? তাহলে কি একটা কথা বলতে পারি যে এই সংগঠনটা কি খালি উৎপাদকদের সংগঠন হবে, না যারা বাজারজাত করছেন তাদেরও সংগঠন, তারাও এর সঙ্গে থাকবেন? না না, ওদেরটাও থাকতে হবে স্যার, যারা বাজারজাত করতেছে ওইটাও থাকতে হবে, যারা এক্সপোর্টের সাথে জড়িত তাদের সাথেও থাকতে হবে। তার মানে যে সবাইকে নিয়ে আপনি উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত বা ক্রেতা পর্যন্ত সবাইকে আসলে এর সাথে জড়িত করা দরকার, যাতে করে যে এক ভাই বলছেন বাজার বুঝে পরিকল্পনা, যাতে পোহাতে না হয় বেদনা। তো বাজারের সঙ্গে উৎপাদনের একটা যোগসূত্র স্থাপন করা দরকার, সেই ধরনের সংগঠন দরকার। তো এটা আমি আপনার কাছে আবার আসবো। আমি যারা এক্সপোর্ট করবে শুধু তারাই না স্যার, হ্যাঁ সবাই
সবাইকে নিয়ে শুধু আপনার কাছে আরেকবার আসবো। তার আগে আমি একটু মোহাম্মদ আলী শিপু যেহেতু এখন মোটামুটি ভাবে মনে হয় নেটওয়ার্কের মধ্যে আছে, একটু মোহাম্মদ আলী শিপুর কথা শুনে সে গেলে আসছে আর যাচ্ছে দেখছি নেটওয়ার্কের কারণে। শিপু, তোমার আজকের বিষয়বস্তুর উপরে তোমার কথাটা শুনে আসি। তুমি আমাদের প্রবীণতম একজনদের মধ্যে একজন, দাড়ি পেকে গেছে তো এই জন্য প্রবীণতম বললাম আর কি। স্যার ধন্যবাদ স্যার। দুঃখিত, আসলে নেটওয়ার্কের কারণে এই করতে পারিনি। অভি ভাই, আমরা আসলে বয়সের দিক থেকে বেশি একটা হব না স্যার। আমার ওই বাবারও খুব দ্রুত চুল পাকে গেছিল, এই কারণে সেই ইয়েটা আমি পেয়ে গেছি। অভি আমরা প্রায় 2002-2003 সম্পর্ক মনে হয়। অভিটাকে অভি এই যে মানে আমাদের আপনি যাকে বলছেন কৃষক বাংলা। অভি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আমি যে নারায়ণগঞ্জে যে প্রজেক্ট করেছিলাম 130 বিঘার, একরকম ওনাকে কৃষক বাংলা ওনার ইটা দেখেই করেছিলাম। তখন আমি গুলশানে মাশরুম সাপ্লাই করতাম বিভিন্ন হোটেলে। তখন চাইনিজ আইটেমের খুব একটা ডিমান্ড ছিল। তখন দেখতাম যে অভি ভাইও আমার কাছ থেকে মাশরুম নিত। তারপর অভি ভাইয়ের প্রজেক্টেও গেলাম, সেই দেখেই ওনাকে দেখেও আমি চাইনিজ আইটেম করেছি। যাই হোক, আজকের বিষয়বস্তু যেটা হলো নিরাপদ খাদ্য উৎপাদকদের সংগঠন কেন প্রয়োজন। আমি বলি যে আসলে একটা সংগঠনই অনেক কিছু উদ্যোক্তাদের অনেক কিছুই করতে পারে। কারণ আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা আসলে এখনো ধরেন 18 বছর মাশরুম করছি। মাশরুম করে বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুমের অবস্থান খুব যে একটা ভালো সেটা বলা যাবে না। এখন কিছু করোনাকালীন পর থেকে দেখছি যে মানুষ খাদ্য সচেতন হওয়াতে নিরাপদ খাদ্য যেহেতু মাশরুম একটা, সেই হিসাবে মাশরুমও খাচ্ছে। মাশরুমে অনেক গুণাগুণ আছে, সিস্টেম আছে, সেই কারণে মাশরুম খাচ্ছে। কিন্তু আমাদের দেশে যে বর্তমানে যে উদ্যোক্তা মাশরুম উদ্যোক্তা আছে, সেখানে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে মাশরুম উদ্যোক্তা। সেই উদ্যোক্তাদের উৎপাদন যেটা, তারা কিন্তু আসলে কেউ উৎপাদন করছে ঠিক মতো বিক্রি করতে পারছে না, কেউ বিক্রি করবে ঠিক মতো বাজারজাত করতে পারছে না ইটের জন্য, পণ্যের জন্য, মাশরুমের জন্য। এখন আমি যেটা ফিল করি, আমরা যারা নতুন নবীন উদ্যোক্তা হিসাবে আমরা একটা কয়েকজনই আমরা যারা সাভার মাশরুম উন্নয়ন প্রকল্প থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়েছি, উদ্যোক্তা ট্রেনিং নিয়েছি 2 মাসের 1.5 মাসের, যারাই করেছি, আমি প্রথম ব্যাচে ছিলাম। তাদের নিয়ে প্রায় 11 জন উদ্যোক্তা নিয়ে আমরা একটা সংগঠন করেছি, যেটা প্রিয়জন মাশরুম ফাউন্ডেশন নামে একটা সংগঠন। সেখানে মাশরুম উদ্যোক্তারা আছে, সেখানে 11 জন উদ্যোক্তা সহ বাংলাদেশে বিভিন্ন জেলায় আমাদের সদস্য আছে, যারা নতুন নতুন উদ্যোক্তা, পুরানো উদ্যোক্তা, তারা 12 বছর 14 বছর যাবতই করছে। কারণ এইটাই আমরা দেখেছি যে আসলে আমরা নিজস্ব প্রতিষ্ঠান যে মাধ্যমে উদ্যোক্তারা যারা আছে, তারা যতটুকু না আগানো যাচ্ছে। কারণ আমি ব্যক্তি একজন এক জায়গায় গেলে সেইখানের মূল্যায়ন আর একটা সংগঠনের রেজিস্টার সংগঠনের নিয়ে গেলে সেটার মূল্যায়ন একটু আলাদা হয়। আর আমরা যারা উদ্যোক্তারা আছি, সেটা একজন আরেকজনের প্রযুক্তি থেকে তারপর মার্কেটিং এ বিভিন্ন ভাবে একজন আরেকজনের সহযোগিতা করতে পারছি। এখন আমাদের যেমন আমাদের প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল উদ্দিন, উনি সবসময় বলতো যে আসলে আমাদের দেশে যারা উদ্যোক্তা আছি, তারা যদি আমরা ঠিক মতো কাজ করি, আমাদের এই মাশরুম সেক্টরটা বাংলাদেশের একটা বিশাল অবদান, অর্থনীতিতে বিশাল পুষ্টি এবং অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারবে ইনশাল্লাহ। কারণ আমাদের দেশে যে পরিমাণ মানুষ আছে, সেই পরিমাণ আপনার যদি 100 গ্রাম করে মাশরুম খায়, কেউ 50 গ্রাম করে মাশরুম খায়, সেখানে প্রচুর পরিমাণে মাশরুম প্রয়োজন। সেই হিসাবে আমরা যেটা চাচ্ছি প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের মাধ্যমে, যে সারা বাংলাদেশের যারা মাশরুম উদ্যোক্তা আছে, তাদের নিয়ে একসঙ্গে কাজ করছি এবং আমরা বিভিন্ন রিসার্চের কাজও করছি মাশরুম সহ অন্যান্য ইসে। এখানে আমাদের যেটা এখন একটু প্রবলেম হলো, আমাদের উদ্যোক্তাদের আসলে যারা আছে মাশরুম উদ্যোক্তা, তারা আসলে অত বড় ধরনের অর্থনৈতিকভাবে সচ্ছল না, মোটামুটি ভাবে সচ্ছল। এই কারণে আমরা যেটা চাচ্ছি যে যারা উদ্যোক্তা আছি,
আমাদের এই সংগঠনের মাধ্যমে, প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের সংগঠনের মাধ্যমে একত্রিতভাবে কিছু ফান্ড ক্রিয়েট করে সেটা একটা বড় ধরনের আমরা প্রোডাকশন সহ মার্কেটিং এ আমরা যাব। সেটা আমরা বিভিন্ন ভাবে আমরা এর ভিতরেও বাডেমের সাথে কথা বলেছি। আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান গিয়েছিল খালেদা খাতুন, ওনার সাথে দেখা, পুষ্টিবিদ খালেদা খাতুন ওনার সাথে দেখা করেছেন। ওনার মাধ্যমে বাডেমের যে ডিজি আছেন, ডিজির সাথে কথা বলে বাডেমে, যাতে যেহেতু ওইখানে মাশরুমের একটা রিসার্চ হয়েছে এবং মাশরুম ডায়াবেটিসের জন্য খুবই উপকারী, সেই হিসাবে তাদের যেহেতু তথ্য লেখে তারা পুষ্টিবিদরা, সেই মাশরুমটাও যাতে তাদের খাবারের তালিকায় নিয়ে আসে, সেই কারণে আমরা এই সংগঠনের মাধ্যমে এটা করছি। এটাও একটা দিক যে আমরা আমরা উদ্যোক্তারা একটা সংগঠনের মাধ্যমে, রেজিস্টার্ড সংগঠনের মাধ্যমে যারা উৎপাদক আছি সবাই এই সংগঠনে আমরা মাশরুম করে সেটা এক জায়গায় আমরা সাপ্লাই করব, অথবা একটা ব্র্যান্ডিং করে আমরা সেটা মার্কেটে নিতে পারবো। এবং এক্সপোর্টের ব্যাপারে যদি হয়, আসলে এককভাবে একটা উদ্যোক্তা এক্সপোর্ট করা খুবই হবে, সেই কারণে আমাদের যেটা চাচ্ছি যে আমরা যারা উদ্যোক্তা আছি সবাই একত্রিত ভাবে যদি এক্সপোর্ট কোনো মার্কেট থাকে বাংলাদেশের চাহিদা মিটিয়ে, সেটা আমরা বিদেশেও রপ্তানি করব। এবং বাংলাদেশেও এখন দেখছি যে বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা আছেন তারাও মাশরুম নিয়ে কাজ করারই করছে। আমি যেটা করছি এখন, যেটা দিনাজপুরে বাটন মাশরুম করছি বছরব্যাপী। আমার ফিল্ডে গতকাল 2 দিন আগে খামার বাড়ি থেকে 4 জন বিজ্ঞানী আসছিল, ওনারা দেখে গেছে সোলারের নিচে বাটন মাশরুম। সেটা মার্চ মাসে এখনো গরম, কিন্তু আমাদের এখানে রাতে এখনো কম্বল গায়ে দিতে হয়। এই দিনাজপুরে এদিকে একটু এখন ঠান্ডা আছে। যাই হোক, এই অঞ্চলটা হলো মাশরুমের জন্য খুবই উপকারী। আর যদি কোনো সরকারি অথবা কোনো বেসরকারি বিদেশি কোনো ফান্ড করতে পারি, তাহলে আমরা যেটা চাচ্ছি, জামাল ভাই সহ আমাদের প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের সভাপতি জামাল ভাই সহ আমরা আলোচনা করেছিলাম যে আমরা কিছু বিভাগকে অথবা কিছু জায়গাকে আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে আমরা সেই জিনিসগুলো সংগঠনের মাধ্যমে এই এলাকাকে মাশরুম এবং নিরাপদ খাদ্য, শুধু মাশরুম, আমরা এখন শুধু মাশরুম নিয়ে কাজ করছি না, আমরা নিরাপদ খাদ্য নিয়েও কাজ করছি প্রিয়জন মাশরুম ফাউন্ডেশন। এবং কিছু কিছু এলাকাকে আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে কাজ করতে চাই। সেখানে আমাদের যে ফান্ডিং এর দরকার, সেটা যদি গভর্নমেন্ট অথবা কোনো সংগঠন অন্য অথবা বাইরের কোনো এনজিও অথবা কেউ যদি সাপোর্ট করে, তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারবো ইনশাল্লাহ। আর সংগঠন করলে আসলে অনেক দিক থেকেই হয়। আমার একটা প্রবলেম হলে, আমি যখন মার্কেটিং করতে পারছি না, আর একজন উদ্যোক্তা তার মার্কেট আছে, তখন আমি তাকে দিলেও সেই সংগঠনের মাধ্যমে আসলে একজন উদ্যোক্তার সহযোগিতা হয়। আমি মনে করি সংগঠন করলে আমার মনে হয় যে একটা উদ্যোক্তাদের একটা পজিটিভ দিক থাকে সবসময়। আর আরেকটা বিষয়, আরেকটা বিষয় হলো স্যার, আমাদের যে নিরাপদ খাদ্যর যে বাজার করেছে, যেটা আপনার সংসদ ভবনের উল্টো পাশে শেষ ভবনে করেছে। এইরকম প্রতিটা জেলায়, আমি এর ভিতরে শুনেছিলাম যে জেলা ভিত্তিক এরকম নিরাপদ খাদ্য একটা হবে, মার্কেট হবে। আমার মনে হয় যে এটা 2 দিন না করে, অনেকে 2 দিন 3 দিনই করে, 2 দিন না করে এমন কিছু করা উচিত বাজারে, যারা সব সময় তো সবাই ওইখানে যেতে পারবে না, সবাই একটা বাজার এমন কোন বাজারে করা উচিত, কর্নার করা উচিত, যে গভর্নমেন্টের যে বাজারগুলো আছে সেখানে নিরাপদ কর্নার থাকবে। সেখানে সবকিছু মাছ মাংস থেকে খাবার দাবার যত কিছু আছে সেটা নিরাপদ খাদ্যের একটা কর্নার থাকবে। সেটা গভর্নমেন্ট ভাবে এরকম যদি কোনো সুযোগ থাকে, তাহলে যারা আছে, যে সেটা বিএসএফ ফাউন্ডেশনের মাধ্যমে হতে পারে, যারা আমরা উদ্যোক্তা আছি, আমরা সবাই বিএসএফ ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা সেইখানে পণ্য দেব, তাহলে উদ্যোক্তাদের বিক্রয়ের যে ব্যাপারটা এবং ন্যায্য মূল্যের বিক্রির যে কৃষক উৎপাদন যেটা করছে, তাদের আসলে বাজার মূল্য সেভাবে পাচ্ছে না। কারণ নিরাপদ খাদ্য যখন করতে যায়, তখন কিছুটা অতিরিক্ত অ্যাড হওয়ার কারণে অনেকে করতে চায় না, সেরকম একটা ব্যাপার। প্রযুক্তিগত ভাবেও
আপনাদের এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করে সহজে কিভাবে করা যায় সেভাবে। এরকম মডেল ইন্ডিয়া অনেক আছে, এর আগেও আমি একটা প্রোগ্রামে বলেছিলাম। আমাদের মনে হয় যে আহ, যারা আমাদের এই উদ্যোক্তা আছি, এই কৃষক বাংলা সহ আমি সহ আরো প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনে যারা যারা উদ্যোক্তা আছে, সবাই মিলে যদি আমরা একসঙ্গে বিএসএফ ফাউন্ডেশনের সাথে একসঙ্গে মিলে আমরা কিছু করতে পারি, আমার মনে হয় যে ভালো একটা দিকই করতে। কারণ এখানে তরুণ উদ্যোক্তা অনেক আছে বাংলাদেশে, এখন অনেক উদ্যোক্তা হচ্ছে, কিন্তু আমাদের উদ্যোক্তা হলেই হবে না। উদ্যোক্তার যে পণ্যগুলো উৎপাদন করবে তার বাজারজাতের একটা নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। উদ্যোক্তা হলো, একটা প্রোডাকশন করলো, কিন্তু পরবর্তীতে ব্যাংক লোন নিয়ে করলো অথবা জায়গা জমি বিক্রি করে তারা করলো, পরবর্তীতে তাদের পণ্য বিক্রি করতে পারলো না, পচে গেল, পেরিশেবল আইটেমে গেলে পচে গেল। হ্যাঁ, তখন আসলে উদ্যোক্তা দিনে দিনে হারিয়ে যাবে। যেরকম আমাদের বলে যে ব্যাঙের ছাতার মতো গজায় যায়, উদ্যোক্তাও এরকম আসলে অনেক উদ্যোক্তা হয়েছে। যখন কৃষক বাংলার অভিভাই আমরা যখন মার্কেটে ছিলাম, তখন এত উদ্যোক্তা ছিল না বাংলাদেশে, মাশরুমেও অত উদ্যোক্তা ছিল না। তারপরে এই এগ্রিকালচারে, কৃষি কৃষি সেক্টরে নতুন এত উদ্যোক্তা তো ছিল না। এখন যেরকম উদ্যোক্তা হচ্ছে তাদের নিয়ে চিন্তা করতে হবে, তাদের গাইডলাইন দিতে হবে, সেটা একটা সংগঠনের মাধ্যমে, সেটা বিএসএফ ফাউন্ডেশনই এটা চিন্তা করতে পারে যে আমাদের মতো উদ্যোক্তাদের নিয়ে কিভাবে কাজ করা যায়। ধন্যবাদ স্যার। অনেক 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 ধন্যবাদ। অনেক অনেক সুন্দর কথা আলোচনা হয়েছে, কিন্তু একটা জিনিস আমার কাছে মানে পরিষ্কার না, যে যে আমি যে কথাটা কুবাত ভাইকে জিজ্ঞেস করেছিলাম, তুমি একজন আমাদের একজন এই নিরাপদ খাদ্য আন্দোলনের প্রবীণ কর্মী, তোমার কাছে জিজ্ঞাসা করতে শুধু কি উৎপাদক আর ভোক্তার সঙ্গেই থাকতে হবে, নাকি এই সংগঠনের কথা বলছি তা এখানে মাঝখানে যারা বাজারজাত করে বা বাজার ব্যবস্থাপনায় আছে, হোলসেল বা রিটেল বা অথবা ফরিয়া, এদেরও মাঝখানে থাকার দরকার কিনা? এই সমস্ত, ওটা তো এক ধরনের উদ্যোগ যে তোমার নিরাপদ খাদ্য নিয়ে তারা বাজারে বসবে, তাদেরকে একসঙ্গে না, রাখার দরকার কিনা? জি স্যার, অবশ্যই রাখা দরকার। কারণ আমি দিনাজপুরে উৎপাদন করছি, সেইটা উৎপাদন এবং মার্কেটিং এক জিনিস না। আমি মার্কেটিং যখন উৎপাদনও করব, মার্কেটিং করব, আসলে তখন আমার কোনোটাই আসলে কোয়ালিটি হবে না, ঠিক মতো হবে না। সেই কারণে আপনি যেটা বলছেন, সবাইকে নিয়েই একসঙ্গে, ওটাও একটা উদ্যোক্তা, বাজারজাত যে করবে সেও একজন উদ্যোক্তা হিসাবে কাজ করবে। সবাইকে নিয়ে চিন্তা করতে হবে স্যার। সবাইকে, কারণ একটা ধারাবাহিকতা দরকার আছে, তাই না? মানে যোগসূত্র, কারণ আমরা একটা চেইন একটা চেইন দরকার তৈরি আছে। করে, কারণ কেউই কোনো সংগঠনই আর একটার দায়িত্বটাকে গ্রহণ করতে পারে না পুরাটা। একটা তুমি উৎপাদক, এখন যে হয়তো সেচ ভবনের সামনে, আমাদের ঢাকার সেচ ভবনের সামনে যে বাজার বসতেছে সপ্তাহে একদিন বা দুদিন, এইটা কোনো বিকল্প নয় আসলে। এইটা এইটা হয়তো একটা সূত্র করে দিতেছে, কিন্তু আমাদের আমাদের চিন্তাটা যে আমাদের সব খাবারই তো নিরাপদ হয়ে যাওয়া উচিত, আর যতক্ষণ পর্যন্ত সব খাবার নিরাপদ না হয় ততক্ষণ পর্যন্ত এই পরিমাণটা বাড়তেই থাকবে। আমাদের আসলে বাজার ব্যবস্থাপনার ভিতরে ওই সমস্ত লোকদেরকে সাথে রাখা দরকার, যাতে করে আমরা মানে লিঙ্কটা তৈরি করতে পারি। যে ওই যে আমি আবার সেই উদাহরণটা নিয়ে এসে কালকেও বলেছিলাম না পরশুদিন বলেছিলাম, যে আমাদের সেই কাকলি খানের কথাটা, বাজারে অনেক মুক্ত রয়ে গেছে, সেই মুক্তটা গুলো হলো উদ্যোক্তারা। উদ্যোক্তা কেউ উৎপাদন করতেছেন, কেউ উৎপাদনের উপকরণ তৈরি করতেছেন, ভার্মি কম্পোস্ট অথবা স্টিকি টেপ বা অথবা ফেরোমন ট্র্যাপ ইত্যাদি তৈরি করছেন, ওগুলো উদ্যোক্তা নিরাপদ খাদ্যের সঙ্গেই। ফলে উদ্যোক্তা উৎপাদনের সঙ্গে, প্রাথমিক খাদ্য উৎপাদনের সঙ্গে উদ্যোক্তা আছে, পিছনে যারা উৎপাদন উপকরণ সহকারী উপকরণ তৈরি করছেন, বাজারজাত করছেন, তারা আছেন। আবার মুসলিমা খাতুনের মতো এখন সাথে নাই, যারা ওই প্রাথমিক পণ্যটার সাথে মূল্য সংযোজন করছেন, সেটাকে বিভিন্নভাবে তৈরি করে আবার নতুন করে, যেরকম হলুদটাকে কিনে সিদ্ধ করে সেটাকে ক্রাশ করে গুঁড়া করে বাজারে বিক্রি করতেছেন। এটাও একটা, যতক্ষণ পর্যন্ত ওটাও নিরাপদ খাদ্যের অংশ থাকে, ততক্ষণ মনে করি যে সেটাও আমাদের এই আন্দোলনেরই অংশ। তো ফলে আমাদের একদিকে যেরকম উপকরণ যারা তৈরি করেন, আমার সঙ্গে এখানে আমি দেখছিলাম আমাদের ফৌজিয়া ইয়াসমিন মুন্নি, আমরা চিনি কিনা সবাই, আমি অন্তত তাকে চিনি মুন্নিকে। মুন্নি আমাদের ইস্পাহানি এগ্রোর যে
ডিরেক্টর না ম্যানেজিং ডিরেক্টর কিছু হবেন, আমি সরি বন্ধু যদি ভুল বলে থাকি। তো যাই হোক, প্রধান সে ইস্পাহানি এগ্রোর প্রধান। তো সেই তারাও বাজারজাত করে থাকেন। আজকে যদি এই যে লিঙ্ক গুলা যারা বাজারজাত করছেন তাদের সঙ্গে যদি আমরা একসঙ্গে থাকি এবং আমাদের গ্রাহকের সাথে থাকা দরকার। আমরা বাজার তৈরি করাতেও আমাদের তো দরকার আছে, খালি বাজারজাত নিয়ে গেলাম কিন্তু বাজারটা তৈরিটা কি করে হতে পারে সেটার জন্য কাজ করা দরকার, ভোক্তাদের সঙ্গে কাজ করা দরকার। বলে একটা সংগঠন দরকার যেটা সবাইকে এক সূত্রে এক মুক্তোর মালা গেঁথে দিতে পারবে। কারণ মুক্তগুলো ছড়ায় ছিটে রয়ে গেছে, আসলে উদ্যোক্তা বিভিন্ন জায়গায় রয়ে গেছেন, এই উদ্যোক্তাদেরকে আমরা একসঙ্গে গাঁথা দরকার। কিন্তু সঠিক উদ্দেশ্যটা, আমরা কি উদ্দেশ্যে মালাটা গাঁথবো সেই উদ্দেশ্যটা আমাদের ঠিক করা দরকার। যে একাধিক উদ্দেশ্য থাকতেই পারে, সেই উদ্যোগটাকে মানে ভালো করে দরকার। আমাদের ইকবাল ভাই নতুন করে বলতেইছেন যে উদ্যোক্তা সংগঠন স্বীয় স্বার্থে চাই গঠন, স্বীয় স্বার্থেই, এবং স্বীয় স্বার্থটা বলতে শুধু উদ্যোক্তাদের স্বার্থেই নয়, আমি মনে করি যে স্বীয় স্বার্থটার ভিতরে জাতির স্বার্থটা রয়েছে। জাতির যে নিরাপদ থাকা, জাতির যে সুষ্ঠুভাবে গড়ে ওঠা, সেইটার একটা স্বার্থটা ওর মধ্যে রয়ে গেছে। স্বীয় স্বার্থ আমি ওই বৃহত্তর অর্থে ব্যবহার করতে চাই, যে আমাদের সবার স্বার্থ ওখানে জড়িত রয়ে গেছে বলে। কিন্তু যেহেতু একা কেউ কিছু করতে পারে না, সেই জন্য আমাদের দরকার সবাইকে এক হওয়া, এবং এক করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার, একটা সংগঠন দরকার। কিন্তু সংগঠনটার উদ্দেশ্যগুলো ভালো করে আমাদের মানে ঠিক মতো বুঝে নিতে হবে। আমরা হয়তো ভবিষ্যতে আলোচনাটা চালাতেই থাকবো। আমি একটু কোপাত ভাইয়ের কাছে আবার যাই। এই যে সংগঠনের কথা আমরা বলতেছি যে আমরা সবাই একখানে হওয়া দরকার, কি উদ্দেশ্যটা হওয়া দরকার? আপনার মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা আছে? আমি আমাদের যারা সাথে আছেন, যারা শ্রোতা মন্ডলী আছেন, মন্তব্য করছেন, তাদেরকেও বলবো এই ধরনের একটা সংগঠনের উদ্দেশ্য কি হতে পারে। আপনারা সেই মন্তব্যগুলো আমাদের সাথে পাশে নিয়ে আসতে পারেন, আমরা এখানে আজকে আলোচনা করতেই পারি। কোপাত ভাই, আমার প্রশ্নটা পরিষ্কার হয়েছে যে আমরা কি উদ্দেশ্যটা 1 2 3 4 কি কি কাজ করতে পারে এই সংগঠন? এই সংগঠনের মাধ্যমে স্যার আসলে কি স্যার শুধু উদ্যোক্তা বা ভোক্তার মধ্যে যে সংযোগ থাকবে তা না, পুরা ইয়েটার মধ্যে আপনার এখানে কিন্তু ইম্পোর্টারকেও সংযুক্ত করতে হবে। যারা ইম্পোর্টার আছে, ইম্পোর্ট করে তাদেরকেও, যেমন আপনি মনে করেন এগ্রিকালচারের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, এখন এটাকে আরো আধুনিক করতে হবে। এখন উদ্যোক্তাকে এখন মনে করেন আমরা কিন্তু যে সবজিগুলা ইম্পোর্ট করতেছি, হ্যাঁ, এখনো কিন্তু অনেক সবজি ইম্পোর্ট করতে হইতাছে। যদি এই সবজি সেক্টরের সম্পূর্ণটাকে যদি ইম্পোর্ট করা বন্ধ করা যায় এবং দেশীয় প্রোডাকশনটা, এখন মনে করেন আমাদের দেশে যে উদ্যোক্তা আছে এরা কিন্তু মোটামুটি কিন্তু সিজনাল উদ্যোক্তা। এখন আমি আপনাকে যেটা বলি, ওরা কিন্তু 12 মাস কিন্তু সব ধরনের সবজি করতে পারে না। দেখা গেছে যে আপনার 12 মাসের মধ্যে আপনার 6 মাস প্রোডাকশন করতে পারতেছে, বাকি 6 মাস কিন্তু সে আবার ইম্পোর্টের উপর নির্ভর করতে হইতেছে। সেই ক্ষেত্রে যদি আপনি এই ইম্পোর্টটাকে যদি আর কিভাবে বন্ধ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরো উদ্যোক্তা সংযোগ করতে পারবেন এখানে। এটা একটা আপনি একটা বলতেছেন যে আমাদের সবাইকে যাতে একসাথে নিয়ে আসতে পারি, যাতে করে মানে এই উৎপাদনকারী এবং আমদানিকারককেও একসঙ্গে নিয়ে আসা দরকার। ওটা দরকারই আছে, ওটা খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা। কারণ হলো যে আপনি উৎপাদন করতেছেন আবার সাথে সাথে আমদানিও করতেছেন, তখন উৎপাদনকারী যে আছে তার বাজার কোথায় বিক্রি করবে? আবার যদি এখানেও যদি আপনারটা সহজ হয়ে যায় যে আমদানি করতেছে সেও বাজার না পাইতে পারে, ফলে এর ভিতরে একটা আসলে মানে তাদেরকেও সাথে রাখতেই হবে। এটা কারণ ওটা একটা আমি মনে করি ওদেরকে বলেন না। এখন স্যার যারা মনে করেন যে ইম্পোর্ট কেন করতেছে, আমরা সেগুলা কিন্তু প্রোডাকশন করতে পারতেছি না, এটা কিন্তু ইম্পোর্ট করতেছে। এখন যদি একজন ইম্পোর্টার যদি সাপোজ মনে করেন যে 500 টাকা কেজি মাল ইম্পোর্ট করে, ওনাকে যদি আমরা সেটা 300 টাকা কেজি 400 টাকা কেজি একই মানের প্রোডাক্ট যদি ওনাকে দিতে পারি, তাহলে তো ওরা তো কখনো ইম্পোর্ট করবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটার সাথে আমাদের কিন্তু ইম্পোর্টারকেও রাখতে হবে না। কিন্তু সামগ্রিকভাবে এটা তো একটা জায়গা,
এটা তো একটা জায়গা। তার মানে বাজারের বাজারের যারা, মানে এই যে মুক্তোর মালাটা বললাম, তার ভিতরে উৎপাদক একটা জায়গা, আর মানে এবং যারা আমদানিকারক তাদের মধ্যে। কারণ এই যে একটা একটা উদাহরণ বলি আপনার, যে সবসময় যে আসলে যে ঠিক মতোই হবে, আমাদের পেঁয়াজ আমদানি নিয়ে, পেঁয়াজ এমন সময় আমদানি করা হয়, অনেক সময় দেখা যায় যে সময় কৃষক মানে বিক্রি করতে যাবে, তার উৎপাদন হচ্ছে, সেই সময় আমদানি হয়ে যায়। ফলে এর ভিতরে সমন্বয় যদি না থাকে ঠিক মতো, তাহলে পরে আসলে মানে একটা খুবই গোলমাল, বাজারের মধ্যে একটা অস্থিরতা চলে আসতে পারে। উৎপাদনকারী যারা, দেশের যারা উৎপাদন করতেছেন, তাদের আসলে ক্ষতি হয়ে যেতে পারে। আমি সাজ্জাদ আমাদের সঙ্গে রয়ে গেছে অনেকক্ষণ, সাজ্জাদের কাছে একটু একটু জিজ্ঞাসা করি আজকের এই বিষয়টা নিয়ে। সাজ্জাদ, তোমার কি চিন্তা? এই কুব্বত ভাইয়ের আলোচনার সূত্র ধরে আমি বলি, সেটা হচ্ছে যে যেমন বিজিএমইএ বাংলাদেশ পোশাক শিল্প প্রতিষ্ঠান, ছোট বড় ডাইরেক্ট এক্সপোর্ট করে, সাব কন্ট্রাক্টে কাজ করে, কিন্তু একটা সংগঠনের ব্যানারে বিদেশ থেকে বাংলাদেশের কি পরিমাণ ম্যান পাওয়ার আছে, কি পরিমাণ আমরা প্রোডাকশন করতে পারি, ক্যাপাসিটি কি আছে, আমরা এক্সপোর্ট কতটুকু করতে পারবো, চাহিদা কি আছে, এবং চাহিদার বিপরীতে আমাদের ম্যান পাওয়ার বা অন্যান্য প্রযুক্তি বাড়ানোর জন্য আমরা অনেক উদ্যোগ নিতে পেরেছি। সেভাবেই আপনি আলোচনার শুরুতে বলেছিলেন যে সেটা হচ্ছে যে আমাদের চাহিদা অনুযায়ী যদি আমরা উদ্যোক্তাদের সেক্টরে যে ভাগ করে দিতে পারি, যে আমার এই চাহিদা আছে, আমার একটা সংগঠন আছে, সংগঠনের মাধ্যমে ভাগ করে দেওয়া, যে সেটা হচ্ছে যে কি পরিমাণ আমরা উৎপাদন করব, তাহলে একটা সমন্বয় থাকবে এবং প্রোডাকশন লস বলি বা অর্থনৈতিক ক্ষতি যে বলি, সেটা থেকে আমরা মুক্তি হব। তো কুব্বত ভাই তারপরে শেপু ভাইয়ের আলোচনা সূত্র ধরে আমার কাছে মনে হচ্ছে যে বিচ্ছিন্নভাবে কাজ করার কারণে আসলে আমরা অনেক লোজার হচ্ছি, প্রোডাকশন লস হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। কিন্তু এটা একটা কাঠামোর মধ্যে যদি আসে, এটা একটা মনিটরিং সিস্টেম যদি থাকে, তাহলে আমরা মনে হয় যে উদ্যোক্তারা এই ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতে পারবে। আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ কথাটা আর কি। শিপু, আমরা মনে হয় যে আজকে আলোচনাটা গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আসছে আর কি। তোমার আর কিছু যোগ করার আছে কিনা? এই যে যেটা বলছি যে মানে নিরাপদ খাদ্য উৎপাদকদের, শুধু উৎপাদক না আসলে উদ্যোক্তাদের, এটার সঙ্গে যারাই আছে সবারই জন্য একটা সংগঠন কেন দরকার? মানে পরিষ্কার হয়ে আসতেছে, শুধু উৎপাদকদের বললে হবে না, এই সংগঠনটা উৎপাদন, এটা টোটাল নিরাপদ খাদ্যের সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাইকে নিয়ে সংগঠন। সেটা এই সম্বন্ধে তোমার কোনো বক্তব্য আছে কিনা, আর কোনো বক্তব্য আছে কিনা? আমরা শেষ করতে যাব। এখন আমাদের আসলে নিরাপদ খাদ্য উৎপাদন করে এর সংখ্যা খুবই সামান্য, খুবই সামান্য। আমাদের দেশের যে পরিমাণ লোক সংখ্যা, সেই হিসাবে নিরাপদ খাদ্য উৎপাদন খুবই সামান্য। সেই হিসাবে আমি যেটা মনে করি, নিরাপদ খাদ্য উৎপাদন করতে হলে যে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করে তার উপর প্রশিক্ষণের প্রয়োজন। সেটা একটা সংগঠনের মাধ্যমেই আপনার উদ্যোক্তাদের আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। এবং এই একটা যেটা বললো সাজ্জাদ ভাই, যে আমরা যারা উদ্যোক্তা আছি তাদের একটা মডেল, একটা গাইডলাইন দিয়ে তারপর তাদের সামনের দিকে আগানো। আর যেটা হলো নিরাপদ খাদ্য, স্যার নিরাপদ খাদ্য যেটা হলো বিএসএফ ফাউন্ডেশন এত বছর যাবত কাজ করে। আমি স্যার আপনাকে 2005 থেকে চিনি। আপনি এই নিরাপদ খাদ্য নিয়ে অনেক বছর যাবত কাজ করছেন। আপনাকে দেখেই আমি নিরাপদ খাদ্যের দিকে, মাশরুম সহ অন্য অন্য দিকে আমি সামনে এগোচ্ছি, এখনো কাজ করছি। আসলে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। সেই হিসাবে আমি যেটা মনে করছি, যারা আছে আপনার এই সংগঠনের মাধ্যমে আমাদের উদ্যোক্তাদের একত্রিত করে কিভাবে আপনার এই নিরাপদ খাদ্যকে সামনে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, এবং গভর্নমেন্টের কাছ থেকে উদ্যোক্তাদের যে সমস্যা আছে সেই সমস্যা গুলোকে সমাধান করে দেওয়া, এবং অর্থনৈতিক সমস্যা থাকলে অর্থনৈতিক সমস্যা সমাধান করে দেওয়া। তাদের যদি কোনো উৎপাদনে কোনো সমস্যা থাকে সেটা প্রশিক্ষণের মাধ্যমে সেই প্রশিক্ষণ দেওয়া। দরকার হলে বিদেশ থেকে, এর আগে যেটা মিটন ভাই বলেছিল, বিদেশ থেকে বিভিন্ন এক্সপার্ট এনেও বাংলাদেশেই করেছে। তখন আসলে নিরাপদ
আর অনিরাপদের খাওয়ার উপরে তেমন ছিল না। এখন মানুষ নিরাপদ খাদ্য খেতে চায়, কিন্তু সেই পরিমাণ আমাদের উৎপাদন নাই। এখন যদি দিনাজপুরের লোক নিরাপদ খাদ্য খেতে চায় তাহলে কাকুলি আপার কাছে ওইখানে যেতে হবে। আমি যে উৎপাদন করি সেটি খুবই সামান্য, ওই সেচ ভবনে যেতে হবে। সেই কারণে আমি বলছি স্যার, যেটা হলো এই সংগঠনের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য এই উদ্যোক্তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং যেটা আধুনিক আধুনিক কৃষিতে করা, উদ্যোক্তাদের অ্যাড করে নেওয়া, যেমন গ্রিন হাউস, পলি হাউস। আমরা যাতে সারা বছর নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি। চাইনিজ আইটেম লোক যেটা ইম্পোর্ট হয়, সাধারণত ইম্পোর্ট হয় আমাদের দেশে ওই চাইনিজ আইটেম থেকে শুরু করে পেঁয়াজ রসুন সবকিছু হয়, কিন্তু সারা গ্রিন হাউস, পলি হাউস যদি করা হয় তাহলে আমাদের সারা বছর আমরা এই উদ্যোক্তারা উৎপাদন করতে পারবো। সেইখানে যেটা দরকার হয়, প্রাথমিক ইনভেস্টমেন্ট যেটা দরকার হয় সেটা অনেক বেশি। গ্রিন হাউস করতে হলে অনেক ব্যয়বহুল। সেই সাথে গভর্নমেন্ট যদি সাবসিডি দিয়ে তাপারি করে আমাদের উদ্যোক্তাদের 50%, 80% পর্যন্ত করা হয়, তাহলে আমাদের এই উদ্যোক্তারা সারা বছর উৎপাদন করতে পারবে, ইম্পোর্ট করতে হবে না, এবং নিরাপদ ভাবেই তারা উৎপাদন করতে পারবে। কারণ আমি দেশের বাইরেও আমি দেখেছি নিরাপদ খাদ্য তারা উৎপাদন করে এবং সারা বছর করে, এবং তারা বিদেশে রপ্তানিও করে। এবং আমি প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের ফার্মার্স অ্যাসোসিয়েশনের পরিচালকের দায়িত্বে আছি। আমরা যেটা চাচ্ছি যে আমাদের যারা উদ্যোক্তা আছে, শুধু মাশরুম উদ্যোক্তা, তারা নিরাপদ খাদ্য উৎপাদন করবে, সেই হিসাবে আমরা বিভিন্ন রকম করেছি। কেঁচো সার থেকে শুরু করে লিকুইড সার কিভাবে তৈরি করবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। একটু আগে যেটা বললাম, আমরা প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের কিছু জায়গায় আমরা করে প্রাথমিকভাবে পরীক্ষামূলক কাজ করতে আমরা আগ্রহী। স্যার, এরকম কাজ করার যে ব্যাপারগুলো আছে, কিছু বাধ্যবাধকতাও আছে, সেইখানে যদি আমরা প্রিয়জন মাশরুম ফাউন্ডেশন, বিএসএফ ফাউন্ডেশনের সহযোগিতায় যদি আমরা করতে পারি, তাহলে মনে হয় যে একটা মডেল হতে পারে। যেমন আজকে আমি মিটন ভাইকে দেখলাম যে কুমড়া করছে চরে, আগে এরকম বহু চর আছে, সেইখানে উদ্যোক্তারা এইভাবে করতে পারে। আর আমরা যেটা আধুনিক কৃষিতে আমরা যাই করি, আধুনিক কৃষির সাথে যদি তাল মিলে না কাজ করি, আসলে আমরা পিছিয়ে যাব। সব দিক থেকেই আমরা বলছি বাংলাদেশে এগিয়ে যাচ্ছি। কৃষিতে যদি আধুনিকরণ না করা হয়, তাহলে আমাদের এই উদ্যোক্তারা যারা আছে মার্কেটিং এ অথবা সামনে যে চ্যালেঞ্জ, সারা বিশ্ব যেভাবে চ্যালেঞ্জে চলছে, আমরা আগাতে পারবো না। অতএব এই উদ্যোক্তাদের সরকারি সহযোগিতা দরকার, সেটা একটা সংগঠনের মাধ্যমে, বিএসএফ ফাউন্ডেশনের মাধ্যমেই হোক। আমাদের যারা বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশে উদ্যোক্তারা আছে, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি, তাদের একত্রিত করে তাদের সাথে দরকার হলে এই 1 ঘন্টার প্রোগ্রামে না, একদিনের প্রোগ্রামে বসে আমার মনে হয় যে একটা প্ল্যান করে সামনে উদ্যোক্তাদের কিভাবে সহযোগিতা করা যায়, উদ্যোক্তারা কি করতে পারবে এরকম একটা গাইডলাইন যদি আপনার বিএসএফ ফাউন্ডেশন করে, আমার মনে হয় যে সেটা খুব ভালো হবে আধুনিক কৃষি। থ্যাংক ইউ। আমরা শেষ করব। কুবাত ভাই, আপনার কোনো শেষ বক্তব্য আছে আমাদের সবার জন্য? কুবাত ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না, মাইকটা তো অনই আছে। মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলবেন, মুখের কাছে নিয়ে। কুবাত ভাই, শুনতে পেলাম না আপনার কথা, কিছুই শুনতে পেলাম না। মাইক্রোফোনটা মিউট করে নিয়ে আবার অন করেন তো, দেখে শোনা যায় কিনা। না, আপনার মাইক্রোফোনটা খুলে আবার করুন। কোথাও কোনো লুজ হয়ে গেছে কিনা?
মাইক্রোফোনটা খুলে আবার লাগান। না, হচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। মানে হচ্ছে না। আমরা আমরা যাই হোক, কোবাদ ভাই, আপনি চেষ্টা করেছেন। মানে আসলে আমাদের যান্ত্রিক এই যে ত্রুটি, এখান থেকে আমাদের মুক্তি নাই। এই ত্রুটি আমাদের থাকছে, মানে অর্থাৎ আমাদের যে সিস্টেমের ভিতরে ত্রুটি থাকছে। আমরা আজকে যে আলোচনা করছি তার ভিতরেও কিন্তু একই অবস্থা রয়ে গেছে, যে আমরা নিরাপদ, একদিকে হলো যে আমাদের খাবারটাকে অনিরাপদ হয়ে যাচ্ছে নানান ভাবে। শুধু উৎপাদনকারী আপনারা যারা আছেন, প্রাথমিক যারা কৃষিজাত পণ্য উৎপাদন করেন তারাই শুধু নয়, যারা বাজারজাত করেন অথবা যারা এর মূল্য সংযোজন করেন, প্রক্রিয়াজাত করেন ফ্যাক্টরিতে বা বাড়িতে বা ছোট কারখানায় হোক, বড় কারখানায় হোক, অথবা যারা বাজার বিক্রি করছেন, তাদের সর্বোপরি যে কোনো জায়গায় গিয়ে আসলে আমাদের খাবার, নিরাপদ খাবারটা অনিরাপদ হয়ে যাচ্ছে। এটাও আমাদের আজকে আপনার যে মাইক্রোফোনের সিস্টেমে যে শুনতে পাচ্ছি না, গোলমাল হচ্ছে, এটাও একই ধরনের বিষয়টা। আমাদের সিস্টেমটা কেন, খাবার কেন অনিরাপদ হবে, কেন আপনার কথা শুনতে পাবো না, এইটা হলো একটা বড় বিষয় হয়ে গেছে। তো আমাদের এই পরিস্থিতিতে আমাদের আসলে যে যে যদি আমরা এই যে আমাদের যে আন্দোলনটা, আমরা আমাদের খাবারটাকে নিরাপদ অবস্থায় নিয়ে যেতে চাই, খাবার মানুষ যখন কিনবে সে যাতে, তার যাতে আস্থা থাকে যে মানে এটা নিরাপদ খাবার, এই আস্থাটা অর্জন আমরা করতে চাই। তার জন্য একটা জাতীয় আন্দোলন দরকার। আজকের যে বিষয়টা, সেটা আমরা শুধু একটা খণ্ড নিয়ে কথা বলছি, যে আমাদের সংগঠন কেন দরকার। বিভিন্ন রকমের উদ্যোক্তা আছেন, বিভিন্ন পর্যায়ে উদ্যোক্তা আছেন। যে এই যে বললাম, যারা উপকরণ উপকরণ তৈরি করছেন বা বাজারজাত করছেন, যেরকম ফাউজিয়া ইয়াসমিন সাথে ছিলেন, অথবা আছেন ইস্পাহানি এগ্রো, কালকে কথা বলেছি আমরা এসিআই কে সাথে করে নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাছে গল্প শুনেছি। অনেক এই ধরনের উপকরণ, এই ধরনের গবেষণা হচ্ছে, উপকরণ তৈরি হচ্ছে, সেগুলো বাজারজাত করা হচ্ছে। সেগুলো ব্যবহার করে আপনারা যারা নিরাপদ খাদ্য উৎপাদন করছেন তারা উৎপাদন করছেন। এখন সেটার বাজারজাতকরণের জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা রয়ে গেছে, কিন্তু এইগুলা এনাফ নয়। আপনি সরকার চেষ্টা করছে কারওয়ান বাজারে সপ্তাহে আর কি, ঢাকায় বা সেচ ভবনে মালিক এভিনিউতে সপ্তাহে 2 দিন বিক্রি করার। ছোটখাটো অনেক দোকান ঢাকা শহরে আছে, অন্যান্য জায়গাতে আছে, ছোটখাটো অনেক উদ্যোক্তা আছেন যারা এটা নিয়ে কাজ করার চেষ্টা করছেন, এই বাজারজাত করার চেষ্টা করছেন। কিন্তু তারপরে এইগুলো আমি মনে করি যে এখনো বাড়ি বিন্দু সম। আমাদের যে জাতির জন্য কাছে যে সমস্যাটা, সেই সমস্যার কাছে এই যে আমাদের উদ্যোগগুলা, আমাদের প্রচেষ্টাগুলা বাড়ি বিন্দু সম। আমরা কিন্তু সেই আবার যে পুরনো কথায় ফেরত যেতেই চাই, যে 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। অথবা যদি সবগুলা কাঠিকে একসঙ্গে করা হয়, তার শক্তি অন্যরকম হয়ে যায়। একটা কাঠি ভেঙে ফেলা যায়, কিন্তু 10টা কাঠি একসঙ্গে বাঁধা থাকলে সেটা ভাঙতে কঠিন হয়ে যায়। সেই জায়গাটায় যেতে চাই যে আমরা আজকে নিরাপদ খাদ্যের আন্দোলন যেটা করা হচ্ছে, আমরা যদি মানে যতই আমরা বলি না কেন যে এটা একটা ভালো জিনিসের জন্য এটা সহজেই হয়ে যাবে, কিন্তু আমাদের চলার পথটা যে সহজ নয় সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি। তো আমাদের, আমি মনে করি আপনাদের কথা থেকে যে আমাদের সংগঠনটা অবশ্যই দরকার। একটা সংগঠন সবাইকে নিয়ে দরকার, যে সংগঠন আমাদের সবার স্বার্থ সংরক্ষণ করবে এবং জাতির স্বার্থ সংরক্ষণ করবে, যে জাতির কাছে যাতে নিরাপদ এবং পুষ্টিকর খাবার আমরা পৌঁছে দিতে পারি। জাতির প্রত্যেকটা লোক যখন খাবার কিনতে যাবে, সেই জানে যে আমার এই খাবারটা নিরাপদ আছে। হয়তো অনিরাপদ কিছু না কিছু থাকবেই চিরকালই, কারণ অসাধু লোক সবসময় থাকবে। আমাদের ইকবাল ভাই বলছেন শয়তান তো মানুষের জন্মের আগে তার জন্ম, ফলে সেটা কথাটা মনে ঠিক নয়। শয়তানটা তৈরি হয়েছে আদম আলাইহিস সালামের তৈরির পরে, ফলে বলে যাই হোক সমসাময়িক সময় অথবা যাই হোক না কেন, তো সেইটা কথা নয়। কথাটা হলো যে আমাদের অসাধু মানুষ সবসময় সমাজে থাকবেই, কিন্তু আমাদের তার বিরুদ্ধে আসলে একত্রে কাজ করতে হবে যাতে করে আমি, কিন্তু গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আমি বুঝতেছি যে আমাদের সংগঠন দরকার, যাতে উৎপাদনের চাহিদার সঙ্গে উৎপাদনের একটা সমন্বয় করা যায়, চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় করা যায়। শুধু উৎপাদন একটা সরবরাহের উপায়, এবং আমদানি করাটাও সরবরাহ। তো ফলে বাজারে যে
আমাদের চাহিদার সঙ্গে যাতে স্থানীয় উৎপাদন এবং আমদানি এটার মাধ্যমে যে সরবরাহ ব্যবস্থাপনা আছে তার সাথে যাতে সংযোগ তৈরি করা যায়, যাতে করে আমাদের ভোক্তার ন্যায্য মূল্য পান এবং উৎপাদনকারীও ন্যায্য মূল্য পান। প্রত্যেককেই আসলে প্রত্যেকেরই একটা যাতে একেই আয়ের উৎস যেহেতু সেহেতু সেখান থেকে তারা ন্যায্য মূল্য পেতে পারেন। ফলে এই বাজারের সঙ্গে উৎপাদন এবং আমদানির যে সরবরাহ ব্যবস্থাপনার একটা সংযোগ থাকবে এবং সেই সাথে যেটা আমাদের শিল্পী বলেছে যে এগুলোর মাধ্যমে আমরা যে এই যে স্পোরাডিক যখন যেখানে সেখানে যে আমাদের উদ্যোগটা তৈরি হয়ে যাচ্ছে যেটা আমাদের সরবরাহ ব্যবস্থাপনায় বিঘ্ন তৈরি করতে পারে সেটাও যাতে না হয়, মোটামুটি তার জন্য একটা উপদেষ্টা মন্ডলী হিসেবে কাজ করতে পারে। নিয়ন্ত্রণ করতে পারবে না কাউকে, কিন্তু একটা উপদেষ্টা মন্ডলী হিসেবে কাজ করতে পারে যে কোথায় কতটুকু কোন বিষয়ের উপরে আমাদের আসলে উৎপাদনের সুযোগ রয়ে গেছে বা আমদানির সুযোগ রয়ে গেছে সেই জিনিসগুলো করতে পারে। এবং সেই সাথে মানুষকে আধুনিক চাষে আমাদের যারা উদ্যোক্তা আছেন সঠিকভাবে যাতে উদ্যোক্তারা উৎপাদন করতে পারেন, বাজারজাত করতে পারেন, তার জন্য সঠিক জ্ঞান দেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণ দরকার আছে। সেই প্রশিক্ষণ এই সংগঠনের মাধ্যমে যার যেরকম দরকার সেই প্রশিক্ষণ একজন আরেকজনের কাছ থেকেও শিখতে পারি, সেইগুলোর এই জ্ঞানের ব্যবস্থা আমরা করতে পারি। উপকরণ ব্যবস্থাপনাতেও আমরা একইভাবে এই সংযোগের মাধ্যমে যাতে সঠিকভাবে হতে পারে, সঠিক সময়ে হতে পারে, সঠিক উপকরণ পাওয়া যেতে পারে তার জন্য করতে পারি। একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেছে যে পুঁজি, উদ্যোক্তাদের পুঁজি দরকার, সে বাজার করার জন্যই হোক, ইম্পোর্ট করার জন্যই হোক, উৎপাদন করার জন্যই হোক বা উপকরণ তৈরির জন্যই হোক, সব জায়গায় পুঁজির খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেছে। এই সংগঠন সবাই একসঙ্গে যদি যারা পুঁজির বাজারে আছেন, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ট্যাঙ্ক ইত্যাদি যারা পুঁজির বাজারে আছেন তাদের সঙ্গে যাতে সঠিকভাবে কাজ করতে পারেন, যাতে করে এই সমস্ত উদ্যোক্তারা সঠিক পুঁজি পান এবং তাদের সাথে যে তাদের কাজে যাতে বিঘ্ন সৃষ্টি না হয়, তারা যাতে সহায়তা পান তার জন্য কাজ করার। আর সর্বশেষে আমি যেটা বুঝতেছি যে এই টোটাল সমগ্র ব্যবস্থাপনাটার ভিতরে বিভিন্ন সমস্যা থাকবেই, সেই সমস্যাগুলো চিহ্নিত করে যাতে সমাধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করা এবং সবকিছুর মূল উদ্দেশ্য থাকবে যে আমরা জাতির জন্য আমরা একটা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য যাতে সবার কাছে পৌঁছাতে পারে, সবাই যাতে পেতে পারে, নিশ্চিহ্নভাবে যাতে বাজারে গিয়ে চিন্তা করতে পারে এই মাছটার ফুলকার মধ্যে আলতা দেওয়া নয়, এটা আসলেই মানে সঠিক খাবার। এইটা বলে আমার মনে হয় যে আজকে আমাদের আলোচনাটা আজকে শেষ করতে চাই। আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সাইফুল আজম খানের কথাটা দিয়ে শেষ করতে চাই। উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার জন্য উদ্যোক্তা দরকার, উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার জন্য উদ্যোক্তা দরকার। আমরা আজকে সংগঠনের কথা যেটা বলছি সেটাই সেই উদ্যোক্তা হিসেবে কাজ করার জন্য আমরা কথাটা বলছি। থ্যাংক ইউ কোপাত ভাই, থ্যাংক ইউ শিপু, সাজ্জাদ তোমাকে অনেক ধন্যবাদ, আর সাথে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর খেয়াল করবেন যে আমরা আমাদের আজ এইগুলো সব রেকর্ড গুলো ইউটিউবে যাচ্ছে, আপনারা দয়া করে আমাদের বিসেফ ফাউন্ডেশন যে ইউটিউব চ্যানেল আছে ওখানে যাবেন, আপনার বন্ধু বান্ধবদের যেতে বলবেন, ওখানে গিয়ে কি যেন বলে সাবস্ক্রাইব করে না লাইক দেয় ইত্যাদি দেবেন, যাতে করে আমাদের ওখানেও বাড়তে পারে। ইতিমধ্যে আমরা প্রায় আমাদের 262টা হয়েছে, শখানেকের মতো আমরা আপলোড করতে পেরেছি, বাকিটাও আস্তে আস্তে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা দরকার। বিসেফ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল, এখানে লেখা যাচ্ছে বিসেফ ফাউন্ডেশন, ওখানে যাবেন। আর এগুলো আপনারা শেয়ার করেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে করে তাদের মন্তব্য আমরা পেতে পারি, তাদের উপদেশ আদেশ আমরা পেতে পারি। আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই, আমার নিজস্ব ধারণা আগামী 2-3 মাসের ভিতরে আমরা এই সংগঠনটা তৈরি করব। আসসালামু আলাইকুম। আমরা অফলাইন যেতে পারি। ধন্যবাদ।